বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইন অর্থাৎ জোরপূর্বক লোক ঠেলে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে সংগঠিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৯ মে নয়াদিল্লির কাছে একটি কড়া কূটনৈতিক পত্র পাঠিয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, চিঠিতে অবিলম্বে এই পুশ ইন বন্ধের জোরালো অনুরোধ জানানো হয়েছে। গত ৭ ও ৮ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ২০২ জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানো হয়। উদ্বেগের বিষয় হলো, এদের মধ্যে ৭৮ জনকে ৯ মে বিএসএফ একটি জাহাজে করে সুন্দরবনের প্রত্যন্ত মান্দারবাড়িয়া চরে ফেলে গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও এই পুশ ইন এর বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। সভায় বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন এবং তিনি সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান। বিজিবি মহাপরিচালক স্পষ্ট করে বলেন, ৭ ও ৮ মে বিএসএফ মোট ২০২ জন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ ইন করেছে। তিনি আরও জানান, এই সীমান্ত এলাকাগুলোতে সাধারণত জনবসতি নেই, যে সুযোগটি নিয়ে বিএসএফ এই কাজ করেছে। এই ২০২ জনের পরিচয় যাচাই বাছাই করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক জানান, পুলিশ ও বিশেষ শাখার মাধ্যমে তদন্ত করে যাদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা গেছে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, এদের মধ্যে অনেকেই গত ২ থেকে ২৫ বছর আগে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন এবং সেখানে আধার কার্ড সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র লাভ করেছিলেন। তবে ভারতীয় পুলিশ বা বিএসএফ তাদের সেই পরিচয়পত্র রেখে দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে। আরও উদ্বেগজনক তথ্য হল, পুশ ইন করা ব্যক্তিদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। এই পুশ ইনের প্রেক্ষাপটে ৯ মে ভারতের কাছে পাঠানো কূটনৈতিক পত্রে বাংলাদেশ স্পষ্ট ভাষায় জানিয়েছে যে গত কয়েকদিনের এই পদক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক এবং এটি সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে, পাশাপাশি জনমনেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কূটনৈতিক পত্রে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ তাদের ফেরত নেবে। এর অন্যথা ঘটলে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ায় বাধা সৃষ্টি হবে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ অবিলম্বে পুশ ইন বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনায় পুনরাবৃত্তি রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের আকস্মিক ঢাকা ত্যাগ ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও গুঞ্জন। রোববার সন্ধ্যায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। কূটনৈতিক সূত্র বলছে, গত ৯ মে কক্সবাজার সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি তলব করে। জানা গেছে, হাই কমিশনার ৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন। সেখানে তার সাথে ছিলেন ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ এবং হাফিজা হক শাহ নামে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালক। তাদের হোটেল সি পার্লে অবস্থান এবং একসাথে ঘোরাঘুরির খবর স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। জিজ্ঞাসাবাদের মুখে তারা ব্যক্তিগত ভ্রমণের কথা জানালেও তাদের একসাথে টিকিট কাটা এবং গোপনে ভ্রমণের বিষয়টি সন্দেহের সৃষ্টি করে। সূত্র আরও জানায়, হাফিজা হক শাহ ঢাকার জিগাতলায় বসবাস করেন এবং হাই কমিশনার ও তার বন্ধুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্টে হাই কমিশনারের সাথে একাধিক ছবিও দেখা গেছে, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে হাফিজা হক শাহ দাবি করেছেন, হাই কমিশনার তার পূর্ব পরিচিত এবং কক্সবাজারে তাদের দেখা হয়েছে বটে, তবে সেটি একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল। একসাথে ঘোরাঘুরির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তবে প্রাপ্ত টিকিট অনুযায়ী হাই কমিশনারের কক্সবাজার এবং ঢাকা ফেরার টিকিটে পরিবারের কোনো সদস্যের নাম নেই, বরং তার বন্ধু আজহার মাহমুদের নাম উল্লেখ রয়েছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে দেওয়া ভাষণে তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেন। মোদী বলেন, সম্প্রতি জাতি ভারতের শক্তি ও সংযম প্রত্যক্ষ করেছে।
আমাদের সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিজ্ঞানীদের প্রতি প্রত্যেক ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আমি স্যালুট জানাই। তিনি অপারেশন সিঁদুরের লক্ষ্য পূরণে ভারতীয় সৈনিকদের অটল সাহস ও বীরত্বের প্রশংসা করেন। 22 এপ্রিল পেহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে মোদি বলেন, এই ঘটনা শুধু ভারতকে নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ছুটিতে আসা নিরপরাধ মানুষদের পরিবারের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি একে জাতীয় ঐক্য নষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী জানান, সরকার সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তিনি সমস্ত সন্ত্রাসী সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের নারীদের মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছে তারা এর পরিণতি বুঝতে পেরেছে। মোদি বলেন, অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, লক্ষ লক্ষ ভারতীয়ের আবেগের প্রতিফলন। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীরা কল্পনাও করেনি ভারত এমন সাহসী পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে কাজ করছে। 9/11 লন্ডন টিউব বোমা হামলা এবং ভারতের সন্ত্রাসী হামলার পেছনে তাদের হাত রয়েছে। মোদি ঘোষণা করেন, আমরা সন্ত্রাসের মূল উৎপাটন করব। ভারতের সুনির্দিষ্ট হামলায় পাকিস্তান চরম ভীত ও মরিয়া হয়ে স্কুল, কলেজ, মন্দির এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়েছে। মোদি বলেন, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো আমাদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে খড়কুটোর মতো ভেঙে পড়েছে। তিনি এই পরিস্থিতিতে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের জরুরি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক গেছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। গতকাল সোমবার দিবাগত রাত 2:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। সাইরুল কবির জানান, সোমবার মির্জা ফখরুলের চোখে হঠাৎ সমস্যা দেখা দিলে তাঁকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান, তাঁর চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের বিখ্যাত রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। মির্জা ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, বিএনপি মহাসচিব ও তাঁর পরিবার দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। এর আগে গত 6 এপ্রিল মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের 3টি দেশে বড় অঙ্কের বিনিয়োগের লক্ষ্যে আজ সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদন বলছে, এই সফরে তিনি $1 ট্রিলিয়ন বিনিয়োগ আদায়ের চেষ্টা করবেন। সৌদি আরবের পর ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তবে এই সফরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল বাদ পড়েছে, যা কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে। গত কয়েক মাসে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ইসরায়েলকে সম্পৃক্ত না করায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প আজ রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর কাতার ও ইউএই সফরের মধ্য দিয়ে তাঁর 3 দিনের মধ্যপ্রাচ্য ভ্রমণ শেষ হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ জোরদার করতে এই সফরকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। তবে ইসরায়েলকে বাইরে রেখে ট্রাম্পের এই উদ্যোগ প্রশ্নের জন্ম দিচ্ছে, মার্কিন ইসরায়েল সম্পর্ক কি নতুন সংকটের দিকে এগোচ্ছে? ট্রাম্পের এই সফরে বিনিয়োগ ছাড়াও ইরান সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের হোয়াইট বল ফরম্যাট অর্থাৎ ওয়ানডে এবং টি20 দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অভিজ্ঞ কোচ মাইক হেসনকে। তিনি আগামী 26 মে থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত এপ্রিলে নিউজিল্যান্ড সফরের পর পাকিস্তান দলের প্রধান কোচের পদটি শূন্য হয়ে যায়। এরপর পিসিবি অসংখ্য আবেদন পর্যালোচনা করে মাইক হেসনের মতো অভিজ্ঞ একজন কোচকে বেছে নিয়েছে। হেসন নিউজিল্যান্ড ও কেনিয়ার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই অভিজ্ঞতা পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে নতুন গতি আনবে বলে আশা করছে পিসিবি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, মাইক হেসনের মতো অভিজ্ঞ কোচকে পাকিস্তান দলে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক দল গঠনে দক্ষতার প্রমাণ করেছেন। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে পাকিস্তানের হোয়াইট বল ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে। মাইক পাকিস্তানে স্বাগতম।
মাইক হেসনের নিয়োগ পাকিস্তান ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত কয়েক বছরে পাকিস্তানের হোয়াইট বল ক্রিকেটে উত্থান পতন দেখা গেছে। হেসনের অভিজ্ঞতা এবং কৌশলগত দিক নির্দেশনা দলকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সাহায্য করবে বলে ক্রিকেট প্রেমীরা আশাবাদী। বিশেষ করে আসন্ন টি-20 বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক সিরিজে পাকিস্তান দলের পারফরমেন্সের দিকে থাকবে সবার নজর। 2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার মামলায় অবশেষে হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও 9 জন আসামির সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড এবং প্রত্যেকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার 13 মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি গত 18 ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ 2টি বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় নিহত হয় 10 জন এবং আহত হন অনেকে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। 2014 সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তবে মুফতি হান্নানের একটি পৃথক মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2017 সালের শুনানি শুরু হলেও মামলাটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়। অবশেষে এই রায় এই ঘটনার প্রায় 2.5 দশক পর ঘোষিত হলো। এই হামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য উৎসবের ওপর জঙ্গি হামলার একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধু। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য একটি চাঞ্চল্যকর খবর। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মমতাজ বেগম ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর এলাকায় একটি খুনের ঘটনায় তার নাম উঠে আসে, জানিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। এছাড়াও তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ রয়েছে। তবে গ্রেপ্তার হওয়া অবধি এই মামলাগুলোর বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তিনি নিজ নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরাজয়ের পেছনে মমতাজ বেগমের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং তার বিতর্কিত কর্মকাণ্ড অন্যতম কারণ। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাচনে পরাজয়ের পর থেকে মমতাজ বেগম তার নিজ এলাকায় তেমন আসতেন না এবং দলীয় রাজনীতিতেও তার সক্রিয়তা কমে গিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, পরাজয়ের পর থেকেই তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই গ্রেপ্তারের ঘটনা মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী 17 মে তারিখ নির্ধারণ করেছে আদালত। আজ মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এই তারিখ ঘোষণা করেন। আজ ছিল এই চাঞ্চল্যকর মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক। এর আগে মামলার বাদীসহ মোট 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানির পর আজ যুক্তিতর্কের সমাপ্তি ঘটে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে উপস্থাপিত দালিলিক প্রমাণের ভিত্তিতে আগামী 17 মে শনিবার এই মামলার রায় প্রদান করা হবে।
তিনি আরও জানান, আজ সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানি শুরু হয়ে বেলা 11:35 শেষ হয়। মামলা তদন্ত শেষে গত 13 এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর গত 23 এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। 8 কার্যদিবস ধরে মোট 29 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। গত 8 মে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 12 ও 13 মে মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের 1 মার্চ মাগুরা সদর উপজেলার একটি গ্রামে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিশু আসিয়া। ঘটনার শিকার 5 মার্চ রাতে। অভিযোগ অনুযায়ী বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে এবং হত্যা চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় আসিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে গত 8 মার্চ মাগুরা সদর থানায় 4 জনের নামে একটি মামলা দায়ের করেন। এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার দাবি করা হয়। আগামী 17 মে আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে ভুক্তভোগীর পরিবার এবং দেশবাসী। আশা করা যাচ্ছে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। বরিশাল এক নদীমাতৃক জনপদ, যেখানে প্রতিটি ঘাট বহন করে জলযাত্রার নীরব ইতিহাস। একসময় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় স্টিমার ছাড়া কল্পনাই করা যেত না। সেই ঐতিহ্য 150 বছরের স্মৃতি 2022 সালের 22 সেপ্টেম্বর থমকে গিয়েছিল, কিন্তু সেই নীরবতা ভাঙতে চলেছে। গত শনিবার বিকেলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বরিশালের মানুষের জন্য নিয়ে এলেন এক সুখবর। আবার চালু হচ্ছে সেই ঐতিহ্যবাহী স্টিমার সেবা। এই ঘোষণার পর থেকেই যেন নগরের বাতাসে পুরনো সেই হুইসেলের প্রতিধ্বনি, স্টিমারের ছলাৎ ছলাৎ ছন্দ এবং যাত্রার সেই চেনা উত্তেজনা ফিরে এসেছে। বান্দররোডের কীর্তনখোলা পাড়ের পরিত্যক্ত স্টিমার ঘাটে এখনও প্রতিদিন কেউ না কেউ এসে দাঁড়াতেন স্মৃতির টানে, পুরনো দিনের প্রত্যাশায়। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। স্টিমার এবং লঞ্চ উভয়ই নৌযান, তবে তারা যেন দুটি ভিন্ন সময়ের প্রতিচ্ছবি। স্টিমার ছিল এক ভাসমান প্রাসাদ, শুরুতে কয়লার বাষ্পে চালিত, পরবর্তীতে ডিজেলে। এর প্রধান বৈশিষ্ট্য ছিল বিশাল প্যাডেল হুইল, কাঠের উষ্ণ অভ্যন্তর, দোতলা কাঠামো এবং প্রশস্ত বারান্দা। এই সব কিছু মিলিয়ে স্টিমারের যাত্রা ছিল এক স্মৃতিময় অভিজ্ঞতা। অন্যদিকে লঞ্চ হলো আধুনিক যুগের চাহিদা মেটানো দ্রুতগামী নৌযান, যেখানে আধুনিক ইঞ্জিন, বহুতল কাঠামো এবং প্লাস্টিক বা ধাতব আসবাবের আধিক্য। সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা যায়, এই স্টিমার সেবার যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 1884 সালে। কয়লা চালিত প্যাডেল স্টিমার প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা থেকে সরাসরি খুলনার নৌপথে চলাচল করত। চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, মোরেলগঞ্জ, হুলারহাট, সন্ন্যাসী ও কাউখালী ঘাটে যাত্রাবিরতি শেষে এটি খুলনায় পৌঁছাত। ঔপনিবেশিক যুগে খুলনার সাথে ভারতের রেল যোগাযোগ স্থাপিত হলে নৌপথে যাত্রী পরিবহনের গুরুত্ব আরও বেড়ে যায়। তখন ফ্লোটিলা কোম্পানির বহরে 14টি স্টিমার ছিল। পরবর্তীতে পিএস গাজী, পিএস অস্ট্রিচ, পিএস মাসুদ, পিএস লেপচা, পিএস টার্ন ও পিএস সেলারের মতো ঐতিহ্যবাহী স্টিমারগুলো এই নৌবহরে যুক্ত হয়, যা ছিল নদীমাতৃক সংস্কৃতির এক অমূল্য অংশ। বরিশালবাসীর কাছে স্টিমার কেবল একটি নৌযান ছিল না, ছিল নির্ভরতার প্রতীক। ঝড়, বৃষ্টি, জোয়ার ভাটা উপেক্ষা করে এই স্টিমার যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিত। এটি ছিল নিরাপদ ও আরামদায়ক। শতবর্ষ ধরে সেবা দেওয়া এই স্টিমারগুলো পর্যটকদের কাছেও ছিল এক বিশেষ আকর্ষণ। তবে সময়ের সাথে সাথে বাস্তবতা পরিবর্তিত হয়। পদ্মা সেতুর উদ্বোধন, সড়ক যোগাযোগের উন্নতি, লঞ্চ মালিকদের প্রভাব এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো কারণে স্টিমার সেবা ক্রমশ চাপের মুখে পড়ে। যাত্রী ও নাব্যতা সংকটের কারণে 2019 সাল থেকে স্টিমার চলাচল সীমিত হয়ে আসে। খুলনার পরিবর্তে যাত্রা মোরেলগঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়। সর্বশেষ এমভি মধুমতি ও এমভি বাঙালি সপ্তাহে 4 দিন ঢাকা মোরেলগঞ্জ নৌপথে চলাচল করত। সেই ঐতিহ্যবাহী যাত্রার শেষ ঘণ্টা বেজেছিল 2022 সালের 22 সেপ্টেম্বর।